হ্যালো, গুড মর্নিং স্টুডেন্টস। তোমরা আশা করি সবাই খুব ভালো আছো। পূর্বের ক্লাসে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম তোমাদের আশা করি সবার মনে আছে, তাই তো? এবং আমি এর থেকে তোমাদেরকে কয়েকটা একটু প্রশ্ন জিজ্ঞাসা করব, বলতে পারবে তো? আচ্ছা, ভেরি গুড। দেখি কে কতটা ভালো করে আমি যে জিনিসগুলো আলোচনা করেছিলাম তারা বাড়িতে গিয়ে একটু টেক্সট বইটা একবার হলেও তারা পড়েছে। ঠিক আছে, তো আমাকে কেউ একটু বলো তো কয়েকটা উচ্চ ফলনশীল ধানের বীজের নাম কে বলতে পারবে? আচ্ছা, ঠিক আছে, ভালো হয়েছে। আর কেউ বলতে পারবে কি যে ভারতে ধান চাষ করতে গেলে কি ধরনের অনুকূল পরিবেশ আমাদের প্রয়োজন? হ্যাঁ বলো তুমি। আচ্ছা, প্রাকৃতিক পরিবেশ আছে, অর্থনৈতিক পরিবেশ আছে, তুমি কোনটা বলবে বলো? প্রাকৃতিক পরিবেশ, ভালো। বলো প্রাকৃতিক পরিবেশ সম্পর্কেই বলো, একটু শুনি। আচ্ছা, ঠিক আছে, আরেকটু আমাকে কেউ বলো যে যদি আমরা এই যে ধান, ধান আমাদের কি প্রধান খাদ্য ফসল? কি মনে হয় তোমাদের? প্রধান খাদ্য ফসল না? ধান থেকে আমাদের, আচ্ছা ধানের ব্যবহার কে কে বলতে পারবে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তুমি বলো দেখি। ধানের ব্যবহার, ধানকে আমরা কি কি কাজে ব্যবহার করি বলো? ধানকে আমরা ভাত, মানে চাল থেকে ভাত খাচ্ছি, আর আর কিছু কি হয়? মুড়ি খাও তুমি? আচ্ছা, ছিঁড়ে খাও? ভেরি গুড। তাহলে এগুলোও কিন্তু এই ধান থেকেই হয়। ঠিক আছে, তো পূর্বের ক্লাসে আমরা জেনেছিলাম ভারতবর্ষের কৃষি ব্যবস্থা সম্পর্কে এবং সেই কৃষির ফসল অনুযায়ী তার কিছু শ্রেণীবিভাগ এবং ধান চাষ সম্পর্কে আমরা জেনেছিলাম, তাই না? তো আজকে আমরা যে অংশটা জানবো, আচ্ছা বলো তো যদি আমাদের ভারতবর্ষের তোমার যদি খাদ্যশস্য হিসাবে মনে করা যায়, তো ধানের পরে আমরা কোন ফসলকে বা কোন শস্যকে একটা প্রধান খাদ্য হিসাবে বিবেচিত করতে পারি? কাকে করতে পারি বলো? আচ্ছা আমাকে কেউ বলো, লুচি খেতে ভালো লাগে, কিসের থেকে হয় বলো তো? ময়দা। এই ময়দাটা যে গুঁড়ো করা হচ্ছে, কোন, মানে কোন দানা শস্য থেকে এটা গুঁড়ো হচ্ছে? গম থেকে গুঁড়ো হচ্ছে। রুটি খাও? আচ্ছা, সেটাও কিন্তু এই আহ, এখান থেকেই আসে, ময়দা থেকেও আসে। এছাড়াও বিভিন্ন ধরনের আমরা যে ফাস্ট ফুড খাই, এগ রোল, পিৎজা এবং বিভিন্ন ধরনের যেগুলো আমরা খাই, ঠিক আছে, আবার ফুচকা বলতে পারো, সবই কিন্তু মোমো, সবই কিন্তু এই ময়দা, অর্থাৎ এই গম, এই যে জাতীয় দানাশস্য খাদ্যশস্য, এখান থেকেই কিন্তু এইগুলোকে প্রস্তুত করা হয়। এগুলো খেতে কার কার বাজে লাগে? কেউ নেই, সবারই খুব ভালো লাগে, তাই তো? কারণ এগুলো একটা মুখরোচক খাবার, যেটা গরম গরম লুচি হবে, আলুর তরকারি হবে, একদম পুরো খুব ভালো করে আনন্দ সহিত আমরা খেয়ে নিই, তাই না? তো এই যে ছবিটা আমি তোমাদের এখানটায় দেখিয়েছি দেখো, একটা হচ্ছে গম গাছের প্রারম্ভিক অবস্থায়, যেটা যে গাছ হিসাবে যখন গমটা দেখতে পাই আমরা, তখনও অবধি আমরা কেটে নিইনি, এটা একটা যা দেখিয়েছি। আর তারপরে যখন গমটা পেকে গেছে, আমরা ধান যেমন ঝাড়াই মাড়াই করে সেখান থেকে সংগ্রহ করা হয়, গমটাকেও একই রকম কিছুটা সেরকম পদ্ধতিতে সেখান থেকে এই দানা শস্যগুলোকে বা এগুলোকে আলাদা করে নিয়েছি আমরা। এতক্ষণে তোমরা আশা করি বুঝে গেছো যে আজকে আমরা ভারতবর্ষের দ্বিতীয় প্রধান খাদ্যশস্য, কার পরে বলতো প্রধান খাদ্যশস্য কি? ধান। এই ধানের পরে দ্বিতীয় প্রধান খাদ্যশস্য হচ্ছে গম। এই গম সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব।
দেখবে ধান সম্বন্ধে আলোচনা করতে করতে আমরা যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেইগুলো বেশিরভাগ অংশেই তোমরা কিন্তু তার মিল পাবে। ঠিক আছে, শুধু ভেতরের লেখাগুলো একটু পরিবর্তন হবে। এবং এই প্রত্যেকটা শস্যের ক্ষেত্রেই তোমরা এই কমন ফ্যাক্টর গুলো তোমরা লক্ষ্য করতে পারবে। ঠিক আছে, তো এই তোমরা যদি যে কোনো একটা খাদ্যশস্য বা ফসলের বিস্তারিত তথ্য তোমাদের কাছে থাকে, তাহলে কিন্তু তোমরা খুব সহজেই যে কোনো শস্য সম্পর্কে, দানা শস্য সম্পর্কে তোমাদের লিখতে বলা হয়, তোমরা কিন্তু সেটাকে তোমাদের ভাষায় করে লিখে দিতে পারবে। সেখানে শুধু তোমাদেরকে মনে রাখতে হবে যে ধান চাষের জন্য কেমন ধরনের উষ্ণতা, বৃষ্টিপাত প্রয়োজন, ভূপ্রকৃতি প্রয়োজন, আর তোমার গম চাষের ক্ষেত্রে কেমন প্রয়োজন, বা পরবর্তীতে আমরা যখন চা, কফি এগুলো পড়বো, জানবো, সেগুলোর থেকে কেমন প্রয়োজন। তো বিভিন্ন যে ফসল, তাদের শুধু নির্দিষ্ট উষ্ণতা, ভূপ্রকৃতি এগুলো একটু মনে রেখে লেখাগুলো পরিবর্তন করে দিলেই আমাদের কিন্তু সেই লেখাটা তৈরি হয়ে যাবে। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পঞ্চম অধ্যায়, তার মধ্যে ভারতবর্ষ রয়েছে। এই ভারতবর্ষের অর্থনৈতিক যে পরিবেশ রয়েছে, তার মধ্যে ভারতবর্ষের কৃষি ব্যবস্থা, এই কৃষি ব্যবস্থার মধ্যে আজকে আমরা যে সম্পর্কে জানবো বা আলোচনা করব, সেটা হচ্ছে গম বা মিলেট। গম এবং মিলেট। ঠিক আছে, গম একটা খাদ্যশস্য, মিলেটও একটা দানাশস্য, সেটা আমরা ধীরে ধীরে আলোচনা করব। প্রথমে বলা হচ্ছে গম। এটা একটা ভারতবর্ষের দ্বিতীয় প্রধান খাদ্যশস্য, যার বৈজ্ঞানিক নাম হচ্ছে ট্রিটিকাম অ্যাস্টিভাম। ঠিক আছে, নামটা একটু খটোমটো, কিন্তু তোমাদের একটু এটা মনে রাখতে হবে, ট্রিটিকাম অ্যাস্টিভাম। তোমরা দশম শ্রেণী পড়ছো, বা তোমরা দেখবে বিভিন্ন যখন লাইফ সায়েন্স পড়ছো, সেখানে কিন্তু অন্য বিভিন্ন জীবজন্তু বা পশু পাখির কিন্তু বৈজ্ঞানিক নাম সেখানে তোমাদেরকেও একই রকম ভাবে জানতে হচ্ছে, মনে রাখতে হচ্ছে। তো এখানটাতেও তোমাদের এই শস্যের নাম মনে রাখতে হবে, ট্রিটিকাম অ্যাস্টিভাম। তো কি বলা হচ্ছে, গম হচ্ছে 1 মিটার থেকে 1.5 মিটার লম্বা নাতিশীতোষ্ণ একটা তৃণজাতীয় উদ্ভিদ, এবং এটি ভারতের দ্বিতীয় প্রধান খাদ্য ফসল রূপে বিবেচিত হয়। রবি শস্য রূপে, আচ্ছা রবি শস্য কখন চাষ করা হয়, কে বলতে পারবে আমাকে? রবি শস্য কিন্তু শীতকালে বপন করা হয় বা চাষ করা হয়। ভেরি গুড। আচ্ছা, রবি শস্য রূপে শক্ত লাল ছোট দানার শীতকালীন গম চাষ করা হয়ে থাকে। ঠিক আছে, গমের শ্রেণীবিভাগটা কেমন? গমের শ্রেণীবিভাগটা ঠিক এরকমই। মানে তোমার হচ্ছে সময় ওপর নির্ভর করে, ভিত্তি করে গমকে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে শীতকালীন গম, আর একটা হচ্ছে বাসন্তিক গম। তো শীতকালীন গম সেটা কি, কখন হয়? তো এটা আমরা শুরুতেই, নামের শুরুতেই শীতকালীন, এর থেকেই আমরা একটা ধারণা পাচ্ছি, তাই তো, যে এই গমটা শীতকালেই চাষ করা হয়। তাহলে শীতকাল বলতে কোন সময়টাকে আমরা বুঝি? ঠিক দুর্গাপুজোর পরের মাসেই, অর্থাৎ অক্টোবরের পরবর্তীতে নভেম্বর মাসে, নভেম্বরের শুরুতে, নভেম্বরের মাঝামাঝিতে এই ফসলটাকে আমরা বপন করতে, মানে বীজ বপন করতে শুরু করি। করে কি করা হয়, গ্রীষ্মকালে বা শরতের আগে এই সরি এটা গমটা কাটা হয়। ঠিক আছে, এই যেমন গ্রীষ্মকাল চলে গেল, এই গ্রীষ্মকালে বা কিছু কিছু ক্ষেত্রে দেখা গেল যদি গমটা যদি সঠিকভাবে আমার না পাকে, তাহলে কিন্তু গমটা কাটা হবে না, মানে যদি পরিপক্ক না হয়। নাতিশীতোষ্ণ ও উপক্রান্তীয় বলয়ে এই শক্ত লাল, দেখো এই গমের ছবি আমি দেখিয়েছি, শক্ত ছোট লাল দানাযুক্ত গম চাষ বেশি হয়। বিশ্বের 80% গম কিন্তু এই শ্রেণীভুক্ত, অর্থাৎ এই শীতকালীন গম। এবং কেন এই শীতকালীন গমের চাহিদাটা বেশি, সেই জন্য শীতকালীন গম, এবং পরিবেশে এই গমটাতেই খুব ভালোভাবে করা যায়, সেই জন্য শীতকালীন গমটাকেই চাষ করা হয়। ঠিক আছে,
গমের ব্যবহার কি কি আছে? গমের ব্যবহার আমি শুরুতেই তোমাদেরকে বলে দিলাম। গমের বিভিন্ন ব্যবহার আছে। দেখো ছবিতেও আমি প্রচুর ধরনের একটা ছবি দিয়েছি। এই ছবি থেকেই আমরা বুঝতে বিভিন্ন ধরনের কেক, পেস্ট্রি, রুটি, যে কোনো ফাস্ট ফুড সবই কিন্তু এই গম থেকে তৈরি হচ্ছে। আটা, ময়দা, সুজি দ্বারা রুটি, পাউরুটি, বিস্কুট, কেক তৈরি হয় এবং শীত প্রধান এলাকায় এটা মানুষের একটা প্রধান খাদ্য। ঠিক আছে? গম থেকে শ্বেতসার এবং গ্লুকোজও তৈরি করা হয়ে থাকে। আর কি হয়? শুকনো গাছ বা যে খড় রয়েছে, যেটা কি গম মানে দানাটা নিয়ে নেওয়ার পরে যে খড় পড়ে থাকে, যেমন ধানের থেকেও ধান নিয়ে নেওয়ার পর খড় থাকে, সেগুলোকে যেমন বা বিভিন্ন বাড়ির ছাউনি হিসাবে ব্যবহার করা হয়, পশু খাদ্য হিসেবে ব্যবহার করা হয়, এইভাবে এগুলোকে ব্যবহার করা যেতে পারে। আবার এই খড়গুলো থেকে নিকৃষ্ট বোর্ড, অর্থাৎ খুবই কম দামি যে কাগজ বোর্ড বা বোর্ডগুলো হয়, সেগুলোতেও এগুলো আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে? গমের ব্যবহার সবার বোঝা গেল? কারোর কোনো অসুবিধা নেই? প্রত্যেক দিনই কিন্তু কোনো না কোনো ভাবে আমরা কিন্তু গমকে ব্যবহার করছি এবং খাদ্য হিসেবে ব্যবহার করছি। বিস্কুট খাচ্ছ, কেক খাচ্ছ, প্যাস্ট্রি খাচ্ছ, পাউরুটি খাচ্ছ, রুটি খাচ্ছ, লুচি, ফুচকা, যাই কিছু খাচ্ছ না কিন্তু সেখানে কিন্তু গমের একটা প্রাধান্য লক্ষ্য করা যায়। ঠিক আছে? গম তো আমরা জানলাম যে গম কি জাতীয় উদ্ভিদ এবং কিভাবে কোথায় হচ্ছে। এবার আমরা জানবো এই যে গম চাষ করতে গেলে বা গম বীজ থেকে, চারা থেকে একদম পুরো দানা শস্য আমরা যখন গ্রহণ করব, সেটা হতে কি কি পরিবেশ বা কি কি পরিবেশ থাকলে গমটা সে আদর্শভাবে গড়ে উঠতে পারবে। প্রথমত আমরা এই গম চাষের আহ, অনুকূল পরিবেশকে দুটি ভাগে, দুটি শ্রেণী বিভাগে বিভক্ত করে নেব। একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, আর একটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। দেখো জিনিসগুলো আমি বলছি, তোমরা যদি ধান চাষের যে অনুকূল ভৌগোলিক পরিবেশ তোমাদের যেগুলো আমি আলোচনা করেছিলাম, যদি একটু মনে করো দেখবে সেইগুলো কিন্তু তোমাদের এই অংশগুলো কিন্তু একই ধরনের থাকবে। তো প্রাকৃতিক পরিবেশের মধ্যে জলবায়ু যদি আমরা প্রথমে আলোচনা করি, তো সেখানে আছে উত্তাপ বা উষ্ণতা। তো গম চাষের ক্ষেত্রে কেমন ধরনের আমাদের উষ্ণতার প্রয়োজন হবে? দেখো শীতকালীন গম, যেটা আমরা ভারতবর্ষে শীতকালীন গম সেটাকে ধরেই আমরা এখানে দেওয়া হয়েছে। গম চাষের বীজের অঙ্কুরোদ্গম এবং চারার বৃদ্ধি করার সময় উত্তাপ হতে হবে 15 থেকে 16 ডিগ্রি সেন্টিগ্রেড। বোঝা গেল? তার মানে শীতকালে 15 থেকে 16 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং চাষের দ্বিতীয় অবস্থায়, অর্থাৎ যখন একটু পাতাটা বেরোবে, একটু ধীরে ধীরে বড় হতে শুরু করবে, তখন এটা 18 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং গম পাকার সময়তেও এরকম একটা উষ্ণতার প্রয়োজন হয়। ঠিক আছে? বৃষ্টিপাত কেমন হওয়া উচিত? গম চাষের জন্য মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে হবে। কেমন সেটা? কতটা? 50 থেকে 100 সেমি যদি বৃষ্টি হয় সেটা গম চাষের পক্ষে যথেষ্ট। ঠিক আছে? এর বেশি যদি বৃষ্টিপাত হয় তাহলে গম চাষের কিন্তু ক্ষতি হতে পারে। এই জন্য ভারতে শীতকালে সাধারণত জলসেচের সাহায্যে গম চাষ করা হয়। কারণ শীতকালে বৃষ্টিপাত তো সেভাবে হয় না। যদি না হয় তাহলে কি করা হবে? তখন জলসেচ করা হবে। জলসেচ করে গমের যতটুকু জলের প্রয়োজন হয় সেটাকে মেটানো হয়। তুহিন মুক্ত দিন। কি তুহিন মুক্ত দিন? গম চাষের পক্ষে তুষারপাত ক্ষতিকারক। কারণ যদি গমের ক্ষেত্রে যদি অতিরিক্ত পরিমাণে তুষার পড়ে তাহলে গমের যে মানে পাতা বা গমের যে গাছ, গম গাছ, সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য তুহিন মুক্ত দিন অবশ্যই হতে হবে। সে তুষারপাত যাতে না হয় সেই দিকে, বা যে অঞ্চলে তুষারপাত হবে সেখানে গম চাষ ততটা লাভজনক হবে না। এরপরে জলবায়ুর পরে কি রয়েছে? আর্দ্রতা। জলবায়ুর অংশের মধ্যে রয়েছে আর্দ্রতা। কি আছে সেখানটাতে? গম চাষের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আর্দ্রতার প্রয়োজন হয়। যেমন বীজের যে অঙ্কুরোদ্গম হবে সেই সময়টা আর্দ্র শীতল আবহাওয়া প্রয়োজন। আবার
যখন তোমার গাছ যখন বৃদ্ধি পাবে, গাছ যখন কাটা হবে, তখন শুষ্ক আবহাওয়া প্রয়োজন। শুষ্ক আবহাওয়া যদি গাছ যদি কাটার সময় যদি সেখানে কাদা হয়ে থাকে, জলের অংশ থাকে, তাহলে গমগুলোকে কাটলে সব নষ্ট হয়ে যাবে। সেই জন্য কাটার সময় যে শুষ্ক আবহাওয়া থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। ভূপ্রকৃতি কেমন হতে হবে? দেখবে ধান চাষের ক্ষেত্রে যেমন ভূপ্রকৃতি সমতল ছিল, গম চাষের ক্ষেত্রে সমতল বা কিন্তু একটু ঢালু জমি হলে ভালো। ধান চাষের ক্ষেত্রে যেমন ধান গাছের গোড়ায় অন্তত 15 থেকে 20 দিন 30 দিন টানা জল দাঁড়িয়ে থাকতে হবে, কিন্তু গম চাষের ক্ষেত্রে সেটাই উল্টোটা। যদি জল দাঁড়িয়ে থাকে তাহলে কিন্তু ধানের যে চারা গাছগুলো, মানে গমের যে চারা গাছগুলো, সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? সেই জন্য ভালো জল নিকাশি ব্যবস্থা যে জমিতে থাকবে, যেখানে বৃষ্টি হবে কিন্তু খুব সহজেই জলটা নেমে যাবে বা চলে যাবে, সেরকম ঢালু জমি এই গম চাষের পক্ষে আদর্শ বলে আমাদের ধরে নিতে হবে। ঠিক আছে? আচ্ছা, মৃত্তিকা কেমন হবে? উর্বর ভারী দোআঁশ মাটি এবং হালকা কাদা মাটি গম চাষের জন্য আদর্শ হবে। উর্বর দোআঁশ মাটি এবং হালকা কাদা মাটি, ঠিক আছে, এই মাটি গম চাষের জন্য আদর্শ হবে। আর কি ধরনের মৃত্তিকা হতে হবে? পলি মাটি এবং কৃষ্ণ মৃত্তিকাতেও গম চাষ ভালো হয়, অর্থাৎ যে উর্বর মৃত্তিকা, সেই উর্বর মৃত্তিকাতেও গম চাষ ভালো হয়। তো এটা গেল আমাদের গম চাষের জন্য বা গম চাষ হওয়ার জন্য অনুকূল প্রাকৃতিক পরিবেশ। বোঝা গেল? এই অনুকূল প্রাকৃতিক পরিবেশ যদি সঠিক থাকবে এবং যে অঞ্চলে এই ধরনের আবহাওয়া লক্ষ্য করা যাবে, লক্ষ্য করা যায়, সেখানে কিন্তু গম চাষ উন্নতি লাভ করতে পারবে বা যথেষ্ট ভালো হবে। বোঝা যাচ্ছে তো? আমি তোমাদের বারবার বলি যে যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে, কোনো দ্বিধাবোধ করবে না, আমি দ্বিতীয়বার তোমাদেরকে আবার বুঝিয়ে দেবো, বলে দেবো। ঠিক আছে? তো এই পর্যন্ত আমাদের ঠিক আছে। এরপরে দেখি কি আছে। এরপরে যেটুকু রয়েছে সেটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশটা আমরা জেনেছি যে প্রাকৃতিক পরিবেশে কিভাবে কি কতটা উষ্ণতা জলবায়ু থাকলে হবে। এবার অর্থনৈতিক পরিবেশ, কোন কোন জিনিসগুলো নির্ভরশীল। দেখবে যতই আমরা আধুনিক হয়ে যাই না কেন, এখনো চাষবাসের ক্ষেত্রে কিন্তু আমাদের ভারতবর্ষ সেই অর্থে মডার্ন টেকনোলজি সেই অর্থে এখনো গ্রহণ করতে আমরা পারিনি। কারণ ছোট্ট ছোট্ট জমিতে সেইভাবে বাণিজ্যিক নির্ভর বা ব্যাপক কৃষি যেটা বলা হয়, সেইভাবে এখনো কৃষি ব্যবস্থা গড়ে ওঠেনি। অর্থনৈতিক পরিবেশ কি? প্রথমে শ্রমিক। অবশ্যই চাষ যিনি করবে আমাদের মতোই শ্রমিক, তারাই চাষ করবে, মানুষই চাষ করবে। তো জমি শ্রমিক, মানে শ্রমিক হয়তো খুব বেশি প্রয়োজন হয় না ধানের মতো, কিন্তু তবুও জমিটাকে সঠিকভাবে কর্ষণ করা, বীজ বপন করতে হবে, সার দিতে হবে, এবং এই আগাছাকে যদি নষ্ট থাকে, দেখো আমি একটা ছবি দিয়েছি, আগাছা নষ্ট করছে, তার জন্য কিন্তু দক্ষ শ্রমিকের যথেষ্ট প্রয়োজন হয়। এবং তার পাশে আরো একটা দিয়েছি, দেখো এই যে গমগুলোকে নির্দিষ্টভাবে ঝাড়াই করছে, ঝাড়াই করে সেখানে গমগুলোকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, জলসেচ কেমন? জলসেচ দেখো, জলসেচ শীতে গম চাষ করা হয় বলে 4টি পদ্ধতিতে জলসেচ করা হয়। কি কি? প্রথম সেচ যেটা, সেটা বীজ বপনের তৃতীয় সপ্তাহ পর প্রথম সেচ দিতে হবে। প্রথমে বীজ বপন করা হলো, তার ঠিক 3 সপ্তাহ, মানে কতদিন পর? 21 দিন পর প্রথম জলসেচ আমার দিতে হবে। ঠিক আছে? দ্বিতীয় সেচ কখন দিতে হবে? 6 সপ্তাহ পর, অর্থাৎ এই যে গম যখন রোপণ করা হলো তার 6 সপ্তাহ পর, অর্থাৎ 42 দিনের মাথায় আবার 2 নম্বর সেচ আবার আরেকবার জল দিতে হবে। তৃতীয় সেচ যখন এই গম গাছগুলো যখন শীষ বেরোচ্ছে, ঠিক আছে, তখন একবার সেচ দিতে হবে। আর চতুর্থ সেচ হচ্ছে দানা পুষ্ট হওয়ার সময়, অর্থাৎ দানা যখন এবার সঠিকভাবে পুষ্ট হবে তখন একবার সেচ দিতে হবে। দুটো গেল পয়েন্ট। এরপরে হচ্ছে আধুনিক কৃষি প্রযুক্তি। আধুনিক কৃষি প্রযুক্তি কি? যে বাণিজ্যিকভাবে যখন উৎপাদনের জন্য উচ্চ ফলনশীল কৃষি যন্ত্রপাতি ব্যবহার করা হবে
এবং বিজ্ঞানসম্মত উপায়ে বা তোমার সার প্রয়োগ করা হবে, উচ্চ ফলনশীল বীজ নেওয়া হবে এবং যথেষ্ট পরিমাণে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হবে, করে যদি কৃষি করা হয় তখন সেটা আধুনিক কৃষি প্রযুক্তি হবে। তো আমাদের ভারতবর্ষের একজন কৃষি বিজ্ঞানী স্বামীনাথন বলে 1960 সালে তিনি একটা মানে তার নেতৃত্বেই যুগান্তকারী একটা বিপ্লব আমাদের কৃষি ব্যবস্থায় নেমে এসেছিল। সেটা হচ্ছে 1960 যেটাকে বলা হয় সবুজ বিপ্লব। এই সবুজ বিপ্লবটা কেন্দ্র করে উঠেছিল মূলত ভারতবর্ষের উত্তর পশ্চিম ভারতে, পাঞ্জাবে, উত্তরপ্রদেশেই মূলত গড়ে উঠেছিল এই সবুজ বিপ্লব। এর উদ্দেশ্য ছিল যে উচ্চ ফলনশীল বীজ যেমন দেওয়া যেতে পারে, সঠিক পরিমাণে রাসায়নিক সারের প্রয়োগ এবং ধীরে ধীরে যতটা পারবে যে যন্ত্রপাতির নির্দিষ্ট ব্যবহার। যন্ত্রপাতি ব্যবহার করলে কি হয়, মানুষের যে যে গতিতে কাজ হয়, যন্ত্রপাতি দেখা গেল সেই কাজটা 10টা মানুষ যদি একদিনে যা কাজ করবে, একটা যন্ত্র দেখা গেল 1 থেকে 2 ঘন্টায় সেই কাজটা করে দেবে। তার মানে অনেক দ্রুত পদ্ধতিতে চাষ করা যাবে, তাই না? তো এরকম ভাবে একটা ব্যাপক গম চাষের ক্ষেত্রে ব্যাপক একটা উন্নতি ঘটেছিল এবং তার 1960 সালের আগে পর্যন্ত সেই পরিমাণে গম চাষ হতো না। হতো কিন্তু সেই রকম ভাবে উৎপাদন লক্ষ্য করা যেত না, লাভজনক ভাবে উৎপাদন লক্ষ্য করা যেত না। তারপরেই এই 1960 সালে স্বামীনাথনের নেতৃত্বে যে বিপ্লব ঘটেছিল সেটা হচ্ছে সবুজ বিপ্লব। এটা গমকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। ঠিক আছে, অন্যান্য কি আছে দেখো, যে কোনো চাষকে লাভজনক করতে গেলেই কিন্তু যথেষ্ট পরিমাণে মূলধন আমাদের নিয়োগ করতে হবে। যে চাষি চাষ করুক না কেন, সেই চাষিকে তার নিজের জমি থাকতে হবে এবং সেই জমির পাশাপাশি তাকে বীজ কেনার জন্য, সার ছড়ানোর জন্য বা কীটনাশক প্রয়োগ করার জন্য, মাটিকে কর্ষণ করার জন্য, যে কোনো কিছু করার জন্য কি যথেষ্ট পরিমাণে মূলধন প্রয়োজন হবে। এবং শুরুতে প্রত্যেক চাষিকে কিন্তু এই টাকাটা ইনভেস্ট মানে তার টাকাটা কাজে লাগিয়ে দিতে হচ্ছে। চাষি টাকা কখন এখান থেকে ফেরত পাবে, যখন এই শস্য উৎপাদন হবে, বৃদ্ধি হবে, এই শস্যকে যখন বাজারজাত করবে তখন কিন্তু এই চাষি লাভটা পাবে। এবং ধরো এই যে কৃষিজ ক্ষেত্র থেকে বা যেখানে চাষ করা হচ্ছে সেইখান থেকে বাজার বা স্টোর রুম, যে একটা গোডাউন আমরা যেটা বলি, সেখানে যদি গমকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো পরিবহন ব্যবস্থা থাকা প্রয়োজন। যদি পরিবহন ব্যবস্থা সঠিকভাবে গড়ে না ওঠে, ভালো না হয়, তাহলে কিন্তু মানে ক্ষেত্র থেকে, বিল ক্ষেত বা এই যে চাষের যে ক্ষেত থেকে তার সঠিকভাবে কিন্তু বাজারজাত করা যাবে না। চাষি যত পরিমাণে গম উৎপাদন করুক না কেন, সেই বাজারজাত না করলে কোনো ক্ষেত্রে লাভবান হতে পারবে না। ঠিক আছে, আচ্ছা, ভারতে কেন শীতকালেই গম চাষ করা হয়, অন্য সময় কেন গম চাষ করা হয় না? তার কি কারণ তোমাদের কি মনে হয়? কারণ ভারতবর্ষের যে আমরা আবহাওয়া বা জলবায়ু দেখতে পাই, শীতকালটাই হচ্ছে মানে গম চাষ হতে গেলে যে পরিবেশটা প্রয়োজন সেটা কিন্তু শীতকালেই একমাত্র তার সঙ্গে সামঞ্জস্য মিলে যায়। সেই জন্য শীতকালে চাষ করা হয়। কেমন সেটা একটু আমরা এবার বিস্তারিতভাবে দেখি। বলছে যে গমের বীজের অঙ্কুরোদ্গম এবং চারা বৃদ্ধির সময় 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন এবং পাকার সময় 18 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা প্রয়োজন এবং এই উত্তাপ একমাত্র শীতকালেই সম্ভব বা শীতকালেই লক্ষ্য করা যায়, তাই শীতকালে গম চাষ করা হয়। ঠিক আছে, আর রয়েছে গম চাষের পক্ষে তুষারপাত ক্ষতিকারক। তুষার যদি বেশি পড়ে, তুষার পড়লেই গম চাষ সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। তো শীতকালে ভারতের যে বিস্তীর্ণ অঞ্চল রয়েছে, একটা শীতল আবহাওয়া লক্ষ্য করা যায়। শীতল আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে কিন্তু তুষারপাত হচ্ছে না, যেটা গম চাষের জন্য ব্যাপক আদর্শ। ঠিক আছে, সেই জন্যই ভারতে শীতকালে গম চাষ করা হয়। বোঝা গেল? তোমাদের যদি বলা হয় ভারতে শীতকালে কেন গম চাষ করা হয়, বলতে পারবে? আচ্ছা,
আচ্ছা, আমাকে কেউ একটু বলো যে গম চাষের জন্য যে অর্থনৈতিক পরিবেশটুকু প্রয়োজন হয়, সেই অর্থনৈতিক পরিবেশের কি কি পয়েন্ট আমরা আলোচনা করলাম, কে বলতে পারবে আমাকে? বলো। জল সেচ করতে হবে, আচ্ছা জল সেচ একটা পয়েন্ট গেল। আর আধুনিক কৃষি প্রযুক্তি, ভেরি গুড। আর শ্রমিক, হ্যাঁ এটাই আমি শুনতেছিলাম, শ্রমিক। আর এছাড়াও অন্যান্য জিনিসগুলো রয়েছে। তোমরা যদি অন্যান্য যে অংশটুকু রয়েছে এখানে পর্যাপ্ত মূলধন বা পরিবহন ব্যবস্থা, বাজার, এগুলো যদি আলাদা আলাদা করে লিখতে পারো সেটাও তোমরা কিন্তু করতে পারো। ঠিক আছে, দেখো একটা ছবি দেখিয়েছি আধুনিক কৃষি ব্যবস্থার, এটা আমাদের ভারতবর্ষে সেভাবে লক্ষ্য করা যায় না। আমি তোমাদের সামনে জাস্ট এটা দেখিয়েছি তোমাদের বোঝার জন্য। এইরকম ভাবে একটা যন্ত্রচালিত ট্রাক, দুটো ইঞ্জিন দেখো, একটা মেশিন দিয়ে সেখানে গম গাছের গাছগুলোর ওপর দিয়ে চলে যাচ্ছে এবং দানা শস্যগুলোকে সেখান থেকে কালেক্ট করে নিচ্ছে, নিয়ে কি করছে একটা মেশিনের সাহায্যে ওটাকেই আর একটা ট্রাক্টর বা যেটা স্টোর করা হয় সেখানটায় এসে কিন্তু জমা হচ্ছে। তাহলে খুব অল্প সময়ের মধ্যে বা 5-10 ঘন্টার মধ্যে যদি ব্যাপক পরিমাণ জমি থাকে, 10 বিঘে 15 বিঘে জমি থাকে এক লটে, তাহলে খুব কম সময়ের মধ্যে কিন্তু এইগুলোকে সংগ্রহ করে নেওয়া যায়। ঠিক আছে, এতক্ষণ জানলাম যে ভারতে শীতকালীন গম চাষ করা হয়, কোন কোন পরিবেশে চাষ করা হয়। এবার জানবো আমরা গম উৎপাদক অঞ্চল। দেখো ভারতবর্ষের ম্যাপটার মধ্যে আমি 1 2 3 4 5 6 7 8 করে কিছু রাজ্যের নাম বা রাজ্যকে আমি হাইলাইট করে দিয়েছি। এই রাজ্যগুলোতেই মূলত সব থেকে বেশি গম উৎপাদন হয়। উত্তরপ্রদেশ সব থেকে অন্যতম একটা বৃহত্তম রাজ্য, তো সেখানটাতে জমির পরিমাণ যেহেতু অনেকটাই বেশি এবং পলি মাটির প্রাধান্য একটা লক্ষ্য করা যায়, তাই এখানটাতে সর্বাধিক গম চাষ করা হয়, প্রায় 37%। ঠিক আছে, মুজাফফরনগর, সাহারানপুর, মিরাট, মোর্দাবাদ এই জেলাগুলোতে গম চাষ করা হয়ে থাকে। 2 নম্বর দেখো, 2 নম্বর আমি তোমাদের লিখে দিই, 2 নম্বর পাঞ্জাব। পাঞ্জাবে এটা দ্বিতীয় স্থান অধিকার করে, কিন্তু হেক্টর প্রতি যদি গম উৎপাদন বলা হয় তাহলে কম জমি থাকা সত্ত্বেও এই পাঞ্জাবে কিন্তু গম চাষ অনেক বেশি উৎপাদন হয়। এখানে লুধিয়ানা, পাতিয়ালা, ফিরোজপুর প্রভৃতি এই জেলাগুলোর যেগুলো রয়েছে এখানে গম চাষ করা হয়ে থাকে। হরিয়ানা, 3 নম্বর দেখো হরিয়ানা, হরিয়ানাতেও গম চাষ করা হয়। হরিয়ানা রাজ্য গম উৎপাদনে কিন্তু তৃতীয় স্থান অধিকার করে। আম্বালা প্রভৃতি জেলাতে গম চাষ করা হয়। মধ্যপ্রদেশেও 4 নম্বর দেখো মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশেও নর্মদা উপত্যকার কাছাকাছি অঞ্চলগুলোতে গম চাষ করা হয়। রাজস্থান হচ্ছে 5ম স্থান, রাজস্থানের মরুভূমির অংশগুলো ছাড়া যেটুকু চাষযোগ্য জমি রয়েছে সেখানেও চাষ করা হতে পারে। বিহারে কিছু কিছু জায়গায় দেখো, 6 নম্বর বিহার আমাদের পশ্চিমবঙ্গের পাশে, 6 নম্বরে কিছু অনুকূল কিছু পরিবেশ আছে, সেখানে কিছু কিছু জায়গায় চাষ করা হয়ে থাকে। ঠিক আছে, এছাড়াও মহারাষ্ট্র আর গুজরাট, হিমাচল প্রদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গ, কর্ণাটক, পশ্চিমবঙ্গের মধ্যে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, মালদা কিছু কিছু অংশে, এবং এগুলো খুব কম, মানে সেই বৃহৎ বাণিজ্যিক উদ্দেশ্যে বা বৃহৎ উদ্দেশ্যে গম চাষ খুব কম হয়ে থাকে আমাদের পশ্চিমবঙ্গে। এই গেল আমাদের গম উৎপাদক অঞ্চল। তোমাদেরকে যেটা মনে রাখতে হবে, প্রত্যেকটা রাজ্যের নাম সিরিয়াল ওয়াইজ, অর্থাৎ কোন রাজ্যে সব থেকে বেশি গম উৎপাদিত হয় সেইটা যেমন মনে রাখতে হবে পরপর করে, এবং এই ভারতবর্ষের মানচিত্র তোমাদেরকে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, এবং এইভাবে তোমাদেরকে চিহ্নিত করতে হবে যে কোন কোন রাজ্যগুলোতে গম চাষ করা হয়ে থাকে। ঠিক আছে, এই ছবিটা একটু তোমরা খেয়াল করো, দেখবে এই যে গম চাষের যে অঞ্চল, সে অঞ্চল কিন্তু ভারতবর্ষের যে উত্তর ভারত বা উত্তর পশ্চিম ভারত, এই উত্তর ভারত এবং উত্তর পশ্চিম ভারতের মধ্যে কিন্তু সীমাবদ্ধ রয়েছে। ঠিক আছে, এর বাইরে কিন্তু সেরকম ভাবে গম চাষ ব্যাপক অর্থে ছড়িয়ে পড়েনি, বা সবুজ বিপ্লবের প্রসার
শুধুমাত্র এই উত্তর ভারতের মধ্যেই সীমাবদ্ধ থেকেছে। সেটা যদি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যদি ছড়িয়ে দেওয়া যেত, তাহলে গম চাষ ভারতবর্ষে একটা অন্যতম জায়গায় গিয়ে পৌঁছাতো। এছাড়াও আরো অন্যতম একটা কারণ রয়েছে, যেটা হচ্ছে ধানটাকে এখনো ভারতবর্ষে প্রধান খাদ্যশস্য বলে মানা হয়, এবং ধানের চাষটা সেই জন্য গমের থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়ে থাকে। এরপরে যেটুকু জানবো সেটা হচ্ছে উত্তর ভারতে বেশি গম চাষ হয়। কেন হয় উত্তর ভারতে? দেখো, এই ছবিটা আমি আগের মতো আর একটা ছবি এখানটায় দেখিয়েছি। বলছে উত্তর ভারতেই সব থেকে বেশি গম চাষ হয়। কেন হয় উত্তর ভারতে গম চাষের কারণ কি? কারণ উত্তর ভারত হচ্ছে সমভূমি অঞ্চল, এখানে জল নিকাশি ব্যবস্থাও ভালো, এবং ঢালু যে জমিগুলো লক্ষ্য করা যায়, যেখানে জল বেশিক্ষণ দাঁড়াতে পারবে না, জল ঢালু হয়ে পড়ে যাবে, এবং আধুনিক যে কৃষি যন্ত্রপাতি যেটা গম চাষের জন্য প্রয়োজন, সেগুলো এখানে সহজেই পাওয়া যায়। ঠিক আছে, সেই জন্য এখানটাতে গম চাষ করা হয়। এটা একটা গেল প্রধান কারণ, অনুকূল ভূপ্রকৃতি। 2 নম্বর কি রয়েছে? অনুকূল মৃত্তিকা। কি আছে সেটা? যে গম চাষের জন্য যে উর্বর ভারী দোআঁশ মাটি, সেটা এই পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং বিহার রাজ্যের অববাহিকা অঞ্চলে দেখা যায়। সেই জন্য এই গম চাষ বেশি করা হয় এই অঞ্চলে। অনুকূল তাপমাত্রা কি রয়েছে? গম চাষের পক্ষে আদর্শ তাপমাত্রা হলো 14 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড বা সেলসিয়াস। শীতকালে এই ধরনের তাপমাত্রা এই অঞ্চলেই লক্ষ্য করা যায়। এছাড়া অন্য অঞ্চলে অতটা এরকম তাপমাত্রা, মানে ভূপ্রকৃতি তাপমাত্রা, মৃত্তিক সবকিছু সম্ভাবে পাওয়া যায় না। সেজন্য উত্তর ভারতেই গড়ে উঠেছে। অনুকূল বৃষ্টিপাত ও জলসেচ, যে বৃষ্টিপাতের প্রয়োজন হয় 50 থেকে 100 সেন্টিমিটার, এবং এই উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার জন্য শীতকালে কিছুটা বৃষ্টিপাত, যেটা গম চাষের পক্ষে সাহায্য করে, এবং উত্তর ভারতের অন্যান্য অংশ অপেক্ষা জলসেচের পরিমাণ অনেকটাই বেশি। ঠিক আছে, সেই জন্য এই অংশে বেশ খানিকটা এই পদ্ধতিতে চাষ করা হয়। তুষার মুক্ত দিন। তুষারপাত তো গম চাষের ক্ষতি করে আমরা আগেই জেনেছি, কিন্তু যদি তুষার ছাড়াও যে অংশে দেখা গেল তুষার পড়ছে না, কিন্তু হিমশীতল আবহাওয়া লক্ষ্য করা যায়, সেখানে কিন্তু এই গম চাষ আমরা উন্নতি লাভ করতে দেখতে পাই। তো এতগুলো কারণ আমরা যেটুকু জানলাম, এই কারণগুলোর জন্যই, এবং এগুলো উত্তর ভারতের জলবায়ুর সাথে সম্পূর্ণভাবে সামঞ্জস্য, এবং লক্ষ্য করা যথেষ্ট ভাবে, তাই জন্যই এই ম্যাপটা দেখলেও বুঝতে পারবে এই গম চাষটা এইটুকু অঞ্চল অর্থাৎ উত্তর পশ্চিম ভারত জুড়ে কিন্তু বিস্তৃত হয়েছে বা লক্ষ্য করা যায়। ঠিক আছে, এর পরে যে অংশটুকু রয়েছে সেটা হচ্ছে যে গম উৎপাদন। এই গম উৎপাদনে ভারতের স্থান পৃথিবীতে দ্বিতীয় স্থান অধিকার করে। ঠিক আছে, 2021-22 সালে প্রায় 10.68 কোটি মেট্রিক টন গম উৎপাদন করা হয়েছে, হেক্টর প্রতি প্রায় 3,500 কেজি, বেশ খানিকটা কম। কিন্তু এখন বর্তমানে আধুনিক কৃষি পদ্ধতি, যেটা আমি তোমাদেরকে বলছিলাম, এই কৃষি পদ্ধতি প্রয়োগ করে গম উৎপাদন বৃদ্ধি করার চেষ্টা চালানো যাচ্ছে। ঠিক আছে, তো বাণিজ্য কি কি কোন কোন দেশে বাণিজ্য করা হয়? সবুজ বিপ্লবের পরে ভারতে যে গম উৎপাদন খানিকটা হলেও বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, এবং বর্তমানে ভারত গম উৎপাদনে অনেকটাই স্বয়ংভর, মানে নিজের যতটুকু প্রয়োজন সেটা নিজের দেশেই উৎপাদন করা হয়। কিন্তু তা সত্ত্বেও উচ্চমানের যে গম, সব থেকে বেশি যে চাষ করা হয় মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, এই দেশগুলো থেকে উচ্চমানের কিছু গম আমদানি করা হয়ে থাকে। ঠিক আছে, উচ্চ ফলনশীল গম বীজ কি? ধানের ক্ষেত্রে যেমন তোমাদের বলেছিলাম জয়া, রত্না, এইগুলো।
আর গমের ক্ষেত্রে কি কি আছে? সোনালিকা 308, কল্যাণ সোনা 227, সোনারা 64, এছাড়া রয়েছে হীরা, সুজাতা, লার্মা, রোজো 644। এই গমের বীজের নামগুলো তোমাদের কিন্তু শর্ট প্রশ্নে আসতে পারে এবং এগুলোকে তোমাদেরকে খুব সঠিকভাবে ভালোভাবে মনে রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, ভারতবর্ষে গম চাষের সমস্যা এবং তার সমাধান, কি কি সমস্যা রয়েছে এবং কি কি করলে এর সমাধান করা যেতে পারে সেগুলো বলা হচ্ছে। প্রথম সমস্যা হচ্ছে ভারতবর্ষে হেক্টর প্রতি গমের উৎপাদন বেশ কম, এটা একটা সমস্যা। আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারে অসুবিধা, যেহেতু ছোট ছোট জমি রয়েছে তাই আধুনিক কৃষি যন্ত্রপাতিতে করতে গেলে অনেকটা বড় জমি হলে সুবিধা হয়, না হলে সেখানটাতেও মূলধন নিয়োগ করেও রিটার্ন পাওয়া যাবে না। এছাড়াও জমিতে লবণতার পরিমাণ বৃদ্ধি একটা অন্যতম প্রধান সমস্যা। খাদ্যাভ্যাসে চালের প্রাধান্য, আমরা দেখো এখনো ধানের থেকে যে চালটা পাই সেটাই আমাদের কাছে প্রধান খাদ্য। সঠিকভাবে গম সংরক্ষণের অভাব, যে স্টোর হাউস গুলো থাকা উচিত যেখানে গমটা সঠিকভাবে থাকবে, নষ্ট হবে না, পচন ধরবে না, তারও যথেষ্ট অভাব রয়েছে। আর গম উৎপাদনে সবুজ বিপ্লবের প্রভাব উত্তর পশ্চিম ভারতে একমাত্র লক্ষ্য করা গেছে। এই উত্তর পশ্চিম ভারত ছাড়া অন্য অংশে গম উৎপাদন সেভাবে লক্ষ্য করা যায়নি। ঠিক আছে? তো সেই জন্য অন্যান্য বিভিন্ন জায়গায় গম চাষকে আরো বাড়ানোর চেষ্টা চালানো হচ্ছে এবং যে কেন্দ্রীয় গম গবেষণাগার কেন্দ্র রয়েছে সেখানটাতেও যাতে কিভাবে হেক্টর প্রতি গম উৎপাদন বৃদ্ধি করা যায় তার চেষ্টা চালানো যাচ্ছে। ঠিক আছে? এই গেল আমাদের গম চাষ। এর পরবর্তী আমাদের যে শস্য রয়েছে যেটাকে আমরা তৃতীয় প্রধান খাদ্যশস্য রূপে বিবেচিত করি তার নাম হচ্ছে মিলেট। ঠিক আছে? যার বৈজ্ঞানিক নাম কি? সরগম ভালগেয়ার। এই মিলেটটা কি? মিলেটটা সচরাচর আমরা সেভাবে খুব একটা আমাদের এখানে অতটা পরিচিত নয়, খুব সামান্য অংশে পরিচিত। তো এটা কি হচ্ছে? শুষ্ক এবং উষ্ণ এলাকায় স্বল্পস্থায়ী ঘাস জাতীয় নিকৃষ্ট শ্রেণীর ক্ষুদ্রাকার দানা শস্য যেগুলো হয় এদেরকে মিলেট বলা হয়। এই মিলেটকে একত্রে তিনটি রয়েছে, জোয়ার, বাজরা আর রাগি। এই তিনটি হলো প্রধান মিলেট। এছাড়াও অন্যান্য কিছু মিলেট আমরা লক্ষ্য করতে পারি। দেখো ছবিগুলো দেখো, এই জোয়ার, বাজরা, মিলেট এইগুলো হচ্ছে প্রধান আমাদের মিলেট। কি কি এর ব্যবহার রয়েছে, কি কি ব্যবহার করা হয়ে থাকে? এটি কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ভিটামিন খনিজ সমৃদ্ধ একটা খাদ্য, বহু সংখ্যক গরিব মানুষের খাদ্যদ্রব্য। তবে এই জিনিসটা বলাটাও ভুল যে খাদ্য যে শুধুমাত্র গরিবরাই বা গরিব এবং ধনীদেরকে বিভাজন করবে, যে জিনিসটা বলাটা ভুল। খাদ্যশস্য যার যেমন ভাবে পছন্দ হবে, যার যেটা খেতে ভালো লাগবে তারা সেটা সেই খাদ্যশস্য বা সেই খাদ্য তারা সেইভাবে গ্রহণ করবে। কিন্তু যেহেতু এটা কেন বলা হচ্ছে, অন্যান্য খাদ্যশস্য অপেক্ষা এর দাম অনেকটাই কম, সেই জন্য এটা এইভাবে বলা হলো। জোয়ার, বাজরা, রাগি থেকে ছাতু, বুটি, পিঠে, মিঠাই, কিছু সুস্বাদু খাদ্য এখান থেকে তৈরি করা হয়। পশু খাদ্য রূপে ব্যবহার করা হয় এবং এগুলোকে খড় বা বিভিন্ন ছাউনিতেও ব্যবহার করা হয়ে থাকে। জোয়ার ভারতের প্রধান মিলেট এবং গমের পরে তৃতীয় খাদ্যশস্য মিলেটকে আমরা ব্যবহার করতে পারি। এই মিলেট চাষের ভৌগোলিক পরিবেশ কেমন হওয়া উচিত? জলবায়ু হওয়া উচিত তোমার উষ্ণ শুষ্ক। এটি খারিফ শস্য এবং রবি শস্য দু রকম সময়তেই চাষ করা হয়। দেখো আমি ছবিগুলো তোমাদের সামনে দেখিয়েছি। উষ্ণতা হতে হবে 27 থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেড, আর শীতকালে হতে হবে 16 ডিগ্রি সেন্টিগ্রেড। বৃষ্টিপাত হতে হবে মাঝারি, 30 থেকে 65 সেন্টিমিটার প্রয়োজন, বা মাঝে মাঝে 100 সেন্টিমিটারের বেশি বৃষ্টি, মানে যেটা বন্যা আর দীর্ঘকালীন খরা যদি একদমই বৃষ্টি না হয় সেটা কিন্তু এই চাষকে ক্ষতি হবে। মাটি কেমন হওয়া উচিত? কাদাময় উর্বর পলি মাটি, যেটা কাদা মানে জলটা ধরে রাখতে পারে বেশিক্ষণ ধরে, সেই মাটি। জমি সমতল এবং মৃদু ঢালু,
ঠিক আছে, অর্থাৎ জল যাতে বেশিক্ষণ না দাঁড়িয়ে থাকে, এবং সেজন্য বলা হচ্ছে সমভূমি ছাড়াও 1200 মিটার উঁচু ভূমিতেও কিন্তু এই চাষ করা হয়। মিলেট চাষে যেমন অন্য চাষের ক্ষেত্রে যেমন কীটনাশক সার আমরা প্রয়োগ করছি, মিলেটেও একই রকম ভাবে এগুলো আমরা দিয়ে মিলেট চাষ করে থাকি। মিলেট চাষ কোথায় কোথায় করা হয়? মূলত দেখো ওই ছবিটার মধ্যে দেখলে বুঝতে পারবে, রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, এইসব রাজ্যে মূলত মিলেট চাষ করা হয়। এবং এর মধ্যে আবার মনে রাখতে হবে যে জোয়ার, বাজরা, রাগির যে তিনটি ভাগ রয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে চাষ করা হয়। তো এখানে আমি তোমাদের তথ্যগুলো দিয়েছি, যেটা হচ্ছে মহারাষ্ট্রের কিছু জেলা, জলগাঁও, বুলধানা, জোয়ারের কথা বলছি আমি, কর্ণাটকে ধারওয়াড়, বেলগাঁও, বিজাপুর, এছাড়া প্রভৃতি জেলাগুলো রয়েছে। মধ্যপ্রদেশ হচ্ছে তৃতীয় জেলা, মান্দাসৌর, রাজগড়, সাজাপুর, এগুলোতে চাষ করা হয়ে থাকে। বাজরা চাষ কোথায় করা হয়? রাজস্থান প্রথম স্থানাধিকারের বাজরা চাষে, যোধপুর, বিকানের, নাগৌর, বাড়মের, এইসব জায়গাতে। উত্তরপ্রদেশ বাজরা চাষে দ্বিতীয় স্থান অধিকার করে, আগ্রা, আলিগড়, বাদুয়ান, মথুরা, মোর্দাবাদ, এই জেলাগুলো চাষ করা হয়ে থাকে। গুজরাট হচ্ছে বাজরা চাষে তৃতীয় স্থান অধিকার করে। কোথায় চাষ করা হয়? কচ্ছ, মহসেনা, খেদা, ভাবনগর, এই জায়গাগুলোতে চাষ করা হয়ে থাকে। এরপর রয়েছে রাগি। রাগি কোথায় চাষ করা হয়? কর্ণাটক হচ্ছে রাগি চাষের উৎপাদনে প্রথম স্থান অধিকার করে। কোলার, বেঙ্গালুরু, চিত্রদুর্গ, টুমকুর, হাসান, মহীশূর চাষ করা হয়। তামিলনাড়ু হচ্ছে দ্বিতীয় উৎপাদন রাগির ক্ষেত্রে। ধর্মাপুরী, রামানাথপুরাম, সালেম, উত্তর দক্ষিণারকর, নীলগিরি, এইসব জায়গায় চাষ করা হয়ে থাকে। উত্তরাখণ্ডে এরা তৃতীয় স্থান অধিকার করে রাগি উৎপাদনে। নৈনিতাল, আলমোড়া, পৌরি, তেহরি, দেবপ্রয়াগের কাছেও রাগি চাষ করা হয়ে থাকে। ঠিক আছে, তা আমরা এতক্ষণ আলোচনা করলাম গম চাষ এবং মিলেট চাষ, তার অনুকূল ভৌগোলিক পরিবেশ, কেন ভারতবর্ষে গম চাষে শীতকালীন গম চাষ করা হয়, উত্তর ভারতে কেন গম চাষ করা হয়, আর মিলেট চাষ, তার অনুকূল ভৌগোলিক পরিবেশ এবং তাদের উৎপাদক অঞ্চল। এতক্ষণ যাটুকু তোমাদের সামনে আমি আলোচনা করলাম, কারোর কি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয়েছে? আচ্ছা, মিলেট, এই মিলেট যেটা বললাম, এটা একটা মানে নিকৃষ্ট মানের একটা ঘাস জাতীয় উদ্ভিদ বলতে পারো, যেটাকে একত্রে জোয়ার, বাজরা, রাগি, এই তিনটি শস্যকে একত্রে আমরা মিলেট জাতীয় শস্য হিসাবে বিবেচনা করতে পারি। ঠিক আছে, বোঝা গেল? এখানেও একই রকম ভাবে তোমাদের অনুকূল ভৌগোলিক পরিবেশ রয়েছে, যেগুলো এই পরিবেশে মিলেট চাষটা ভালো হবে। এবং উৎপাদক অঞ্চল বিভিন্ন জায়গায়, কোনো জায়গায় জোয়ার বেশি হয় উৎপাদন, রাগি বেশি উৎপাদন হয়, বাজরা বেশি উৎপাদন, এইভাবে জিনিসটা তোমাদের সামনে বললাম। এবং তার থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের সামনে রেখেছি, এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে তৈরি করে আসবে। পরবর্তী ক্লাসে আমি এখান থেকে তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করব। ঠিক আছে, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। আমাদের পরবর্তী ক্লাসে আবার পরবর্তী যে খাদ্য শস্য বা অন্য যে শস্য যেগুলো রয়েছে, অর্থকরী ফসল যেগুলো রয়েছে, সেইগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। সবাইকে অনেক ধন্যবাদ।